আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের আজকে 16 নং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি মূলত বিভিন্ন আহ, বিগত সালে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো ব্যাখ্যা সহ বিশ্লেষণ আমরা আপনাদেরকে দিব। তো আমার সাথে যারা যুক্ত হয়েছেন তারা একটা করে শেয়ার দিয়ে দিবেন, আর কে কোথা থেকে দেখছেন এই কথাটা বলে দিবেন। আর আমার ক্লাস কথা কি শোনা যাচ্ছে কিনা এটাও জানাবেন, কারণ আপনারা শুনতে পাইলে আমি আমার ক্লাসটি একটানা শুরু করবো ইনশাল্লাহ। আর কথা না বাড়িয়ে আপনারা একটা শেয়ার দিয়ে দেন, ঠিক আছে? যে যতটা শেয়ার দিবেন ততটা শেয়ার এখানে লিখে দিবেন যে আমি 5টা বা 10টা শেয়ার দিয়েছি, এটা লিখে দেন আপনারা। তা আমি দেখতে চাই যে সর্বোচ্চ শেয়ারকারী, আর আপনাদের শেয়ার এবং পার্টিসিপেন্টস এর উপরেই কিন্তু আজকে আমার ক্লাসটি চলবে ইনশাল্লাহ। এবং আমরা এই ক্লাসগুলো আয়োজন করব। কে কোথা থেকে দেখছেন এটাও বলে দিবেন। হ্যাঁ, আমরা আজকের এই ক্লাসটি উপভোগ করব একসাথে। আপনারা জানেন নিবন্ধন পরীক্ষার হয়তো আগামী নভেম্বরে একটা সার্কুলার আসতে পারে 19তম নিবন্ধনের। তো এই জন্য আপনারা প্রস্তুতি নেন এখন থেকেই। এই যে আপনারা দেখেছেন বিসিএস পরীক্ষা হয় না বলে এই গত এক মাসে প্রায় 2টা বিসিএস হয়ে গেল। 47তম বিসিএস, তারপর 49তম বিসিএস, এর আগে হয়ে গেল 48তম, 46তম। দেখেন তো 2 মাসের মধ্যে কতগুলো পরীক্ষা হয়ে গেল। গত শনিবারে খাদ্য মন্ত্রণালয়ের উপপরিদর্শক পদে আপনার পরীক্ষা হলো। তো এই যে একসাথে দেখবেন অনেকগুলো পরীক্ষা হয়ে যাচ্ছে। তা আপনার কাছে যদি সে নলেজ না থাকে, পরীক্ষায় অংশগ্রহণ করার মতো সেই নলেজ না থাকে, তাহলে কিন্তু বিপদ। তো সেই জন্য যাতে আপনাকে পরীক্ষার দিন কাঁদতে না হয়, আপনাকে আগে থেকে সরঞ্জাম রেডি রাখতে হবে। যে কোনো পরীক্ষার জন্য আপনি প্রস্তুত, সেটা 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা হোক, অথবা সেটা প্রাইমারি প্রধান শিক্ষক হোক, অথবা 19তম নিবন্ধনের হোক, অথবা বিসিএস পরীক্ষা বা ব্যাংক জবের হোক, যে কোনো পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর দৈনিক মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে। তো আমি একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে জয়েন করেছেন খুলনা থেকে, রাজশাহী থেকে, ঢাকা থেকে, পঞ্চগড় থেকে রোকসানা, তারপরে সোমাইয়া খাতুন জয়েন করেছেন। তারপরে যারা যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ। কিন্তু আপনারা একটা করে শেয়ার দিয়ে দেন। আমি 1 মিনিট সময় নিব, আপনারা শেয়ার করবেন, তারপরে আমি ক্লাসটা একটানা চালাবো ইনশাল্লাহ। ওকে, খুলনা থেকে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিব। জি আলহামদুলিল্লাহ। শেখ আরিফ জিজ্ঞেস করেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারাই জয়েন করেছেন, আমাদের স্টুডেন্ট যারা আছেন অথবা অন্যান্য গেস্ট স্টুডেন্ট যারা জয়েন করবেন, প্রত্যেকের জন্যই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। দেখেন এই প্রশ্নটার অ্যান্সার দেখেন তো আপনারা পারেন কিনা। যদি পারেন তাহলে তো ভালো, আর না পারলে আমি এটার ব্যাখ্যা দিব, নো টেনশন। তো দেখেন, আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক অর্থ তহবিল বলতে আইএমএফ, এই যে আইএমএফ এটাকে বোঝায়। এই যে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটার সদর দপ্তর কোথায়? পরীক্ষায় বারবার আসে সংস্থা এবং সদর দপ্তর। 15তম নিবন্ধনে এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে। আমরা জাস্ট এখানে একটা বা 2টা রেফারেন্স দিয়েছি, আরো অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে। জি রেজাউল করিম, থ্যাংক ইউ সো মাচ। তো এই প্রশ্নের অ্যান্সার কোনটা হবে? এটা কি নিউ ইয়র্ক, নাকি টোকিও, নাকি রোম, নাকি ওয়াশিংটন? সবাই অ্যান্সার করতে হবে। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা সদর দপ্তর কোথায়? অবশ্যই এটা নিউ ইয়র্ক হবে না। যুক্তরাষ্ট্রে ঠিক আছে, কিন্তু নিউ ইয়র্কে না। আর জাপানে তো হবেই না, জাপানের রাজধানী হলো টোকিও। ইতালির রাজধানী হচ্ছে রোম, নো, এখানেও না। তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো ওয়াশিংটন। এই ওয়াশিংটনে মূলত আইএমএফ এর সদর দপ্তর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড।
তার মানে এটা কি বলেন? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটাই হচ্ছে আইএমএফ। এই সেই আইএমএফ যেটা প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটন উড সম্মেলনের মাধ্যমে। ব্রিটন উড সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছিল এই আইএমএফ। ব্রিটন উড সম্মেলনটা 1944 সালে হয়েছিল, মনে রাখবেন। 1944 সালে যুক্তরাষ্ট্রের ব্রিটন উড নামক স্থানে ইউরোপের অর্থব্যবস্থাকে চাঙ্গা করার জন্য মূলত এই সম্মেলনটা হয়েছিল। সেই সম্মেলনের ভিত্তিতে দুইটা সংগঠন প্রতিষ্ঠিত হয়, একটা হচ্ছে আইএমএফ, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এই যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক একই সূত্রে গাঁথা, কারণ ব্রিটন উড সম্মেলনের মাধ্যমে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল এই দুইটি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, পরীক্ষা বারবার আসে যে আইএমএফ এর সাথে কোন সম্মেলনটি জড়িত, সেটা হচ্ছে ব্রিটন উড সম্মেলন। পরীক্ষা আসতে পারে ব্রিটন উড সম্মেলনের মাধ্যমে কোনটি প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের অর্থব্যবস্থা ধসে পড়েছিল। ইউরোপের অর্থব্যবস্থাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য আমেরিকার তত্ত্বাবধানে মূলত এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। তো এই হচ্ছে মূলত আইএমএফ। আইএমএফকে বলা হয় এই বিশ্ব ব্যাংকের রক্ষক। ঠিক আছে, তো এই হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নং প্রশ্নে আমরা দেখি কি আছে। আশা করি 2 নং প্রশ্নটা আপনারা পারবেন। এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পর্কিত। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিল? দেখেন, এটা 14তম শিক্ষক নিবন্ধনে এসেছিল। তো এটা আশা করি যে আপনারা পারবেন। এটা আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। রিমঝিম বৃষ্টি, যদি পারেন এই প্রশ্নের অ্যান্সার করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো স্যার আমি বই পাইনি। জি, এটা আপনাদের একটা বেদনার জায়গা। আশা করি যে এই সমস্যাটা কেটে যাবে। যারা যারা ভর্তি হয়েছেন কিন্তু বই পাননি, খুব শীঘ্রই কেটে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, রাসেল আহমেদ অ্যান্সার করেছেন, তারপরে রিমঝিম অ্যান্সার করেছেন, জান্নাত বিভা অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে এটা কোনটা হচ্ছে বলেন? অনেকে এক একটা বলছেন, কেউ ক, কেউ খ, কেউ গ, এক একজন এক একটা বলছেন। আসলে অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, কোনটা হবে বলেন? এই তো রুবেল, সুমাইয়া, সুরাইয়া, রোকসানা, তারপর উর্মি আপু অ্যান্সার করার চেষ্টা করেছেন, কিন্তু অধিকাংশটাই সঠিক হয়েছে, আবার কিছু কিছু ভুলও করছেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে উত্থান। ঠিক আছে, উত্থান। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্থান। এই সেই উত্থান যিনি নাগরিক কোন দেশের? তিনি মিয়ানমারের নাগরিক। তিনি হচ্ছে মিয়ানমারের নাগরিক। তিনি হলেন মিয়ানমারের নাগরিক। আচ্ছা, দেখেন এই সে উত্থান যিনি মিয়ানমারের নাগরিক, অর্থাৎ মিয়ানমারকে আপনারা ছোট করে দেখছেন, অথচ মিয়ানমার থেকে কিন্তু একজন ব্যক্তি জাতিসংঘের মহাসচিব হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, কে বলতে পারবেন আমাদের বাংলাদেশ থেকে এ পর্যন্ত কতজন জাতিসংঘের মহাসচিব হয়েছে? দেখি অ্যান্সার করেন তো। হ্যাঁ, কে বলতে পারবেন বাংলাদেশ থেকে এ পর্যন্ত কতজন জাতিসংঘের মহাসচিব হয়েছিল? হ্যাঁ, কেউ কি জানেন আপনারা? দেখি, আমাদের মুশফিকুর রহমান, সাব্বির, মুহিত অ্যান্সার করেছেন। তারপরে আমাদের পূজা রায় অ্যান্সার করেছেন, শিউর শিউর বলছেন। তারপরে আচ্ছা, দেখছি অনেকেই অ্যান্সার করার চেষ্টা করেছেন, অনেকে অ্যান্সার করেছেন। আমাদের বাংলাদেশ থেকে কতজন?
কতজন ব্যক্তি এ পর্যন্ত জাতিসংঘে মহাসচিব হয়েছেন? আচ্ছা, কেউ না। এই তো, থ্যাংক ইউ সো মাচ। তার মানে বাংলাদেশ থেকে এ পর্যন্ত একজন ব্যক্তিও জাতিসংঘের মহাসচিব হয়নি। কিন্তু জাতিসংঘের সেই যে ট্রিক ভ্যালি থেকে এই পর্যন্ত মানে কি বলে অ্যান্টনি গুতেরেস পর্যন্ত 9 জন মহাসচিব চলছে, কিন্তু বাংলাদেশ থেকে পর্যন্ত একজনও হয়নি। ঠিক আছে, কিন্তু মিয়ানমার থেকে দেখেন এই উত্থান, তিনি মহাসচিব হয়েছেন। তো এই হচ্ছে বিষয়। যারা যারা দিয়েছেন সবাইকে ধন্যবাদ। বুট্রুস গালি, তিনি হচ্ছেন মিশরের। ঠিক আছে, ওনার বাড়ি হলো মিশর, এই মিশরের বুট্রুস গালি। আবার এই যে দেগ হেমারশোল্ড, তিনি হচ্ছেন দ্বিতীয় মহাসচিব। ঠিক আছে, দ্বিতীয় মহাসচিব কে ছিলেন জাতিসংঘের? দেগ হেমারশোল্ড। দেগ হেমারশোল্ড 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান। যে বছর তিনি বিমান দুর্ঘটনায় মারা যান, ওই বছরে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, যে বছর তিনি মারা গেলেন ওই বছর তাকে কি দেওয়া হয়? শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সুতরাং আপনারা কে কে নোবেল পুরস্কার পেতে চান? হ্যাঁ, কে কে বলেন? আচ্ছা, 3 নম্বর প্রশ্নে আসি আমরা। দেখি, এখানে আছে উইপু, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায়? কে বলতে পারবেন? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড। দেখি আমি কারা কারা এই প্রশ্নে অ্যান্সার করেন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, কে বলতে পারবেন? উইপো এর সদর দপ্তর কোথায়? ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে লন্ডন বলতেছেন, আসলে কি লন্ডনে? আবার অনেকে ব্রাসেলসও বলছেন। তারপরে আমাদের অনেকে দেখছি, যেমন শফিকুল ইসলাম, আপনারা সঠিক হয়েছে। তাওহিদ, আপনারা সঠিক হয়েছে। রোকসানা আক্তার সঠিক হয়েছে। ঠিক আছে, আমি তো অনেকদিন পর্যন্ত পেইড বেসে ক্লাস নিচ্ছি, তো আজকের ক্লাসটি উন্মুক্ত করে দিয়েছি। দেখি আমরা একসাথে এই ক্লাসটি করি, আর এভাবে প্রশ্ন দিয়ে দিয়ে পড়ালে ক্লাসটি কেমন হয়। এই জন্য মূলত আজকে উন্মুক্ত ক্লাস। ঠিক আছে, তো এই ক্লাসগুলো কিন্তু সচরাচর আপনারা পাবেন না। সব ক্লাস আমাদের ফ্রি হবে না। ঠিক আছে, এরকম 2-1টি ক্লাস উন্মুক্ত করা হবে। এই ক্লাসগুলো আমাদের পেইড বেসে হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তার মানে জেনেভা হবে, এটা সঠিক দিয়েছেন। ব্রাসেলসে হচ্ছে না, লন্ডনেও না, প্যারিসেও না। ঠিক আছে, তাইলে উইপু, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এটা সদর দপ্তর কোথায়? জেনেভা। ঠিক আছে, এটা সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। আপনারা ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, সর্বোচ্চ শেয়ারকারী আমি দেখতে চাই। সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ শেয়ারকারী কে হতে চায় আমি একটু দেখতে চাই। আচ্ছা, 4 নং প্রশ্নে আমরা দেখব। 4 নং প্রশ্ন, ভেটু কথাটি কোন শব্দ থেকে আগত? ভেটু, দেখেন এই যে ভেটু, ভিই টি ও, ভেটু, এই ভেটু শব্দটা কোন ভাষা থেকে এসেছে? আপনারা একটু বলবেন। এটা কি ল্যাটিন, নাকি গ্রিক, নাকি ফ্রেঞ্চ, নাকি ইংরেজি? দেখি। ওকে, আমাদের রেহানা অ্যান্সার করেছেন ভুল। তারপরে আমাদের রবিউল ইসলাম অ্যান্সার করেছেন। তারপরে আমাদের অনেক ভাই বোন অ্যান্সার করার চেষ্টা করেছেন। অনেকেই অ্যান্সার করেছেন, বলছেন পেইড বেসের ক্লাস পাননি। জি ভাই, অবশ্যই আপনাদের ক্লাসগুলো নেওয়া হবে এবং নেওয়া হচ্ছে। হয়তো আপনি সেখানে কানেক্টেড না বলে আপনি সেখানে ক্লাস পাচ্ছেন না। ওকে, আমাদের ক্লাস কি হবে? এই যে আপনাদের পেইড বেসের ক্লাস সহকারে আজকে উন্মুক্ত ক্লাস হচ্ছে। ঠিক আছে, আমাদের স্যাররা মানে এখান থেকে সিদ্ধান্ত আসলো যে আজকের ক্লাসটি আমরা পাবলিক করব, এটা সবার জন্য উন্মুক্ত করব। আমরা আসলে পেইড বেসে কিভাবে পড়াই, যদিও পেইড বেসে আমরা ছন্দ দিয়ে দিয়ে পড়াই, তো আজকের ক্লাসটি ছন্দ না, মূলত হচ্ছে বিশ্লেষণ ধর্মী একটি ক্লাস। বিগত সালে এসেছে, এগুলোর উপর বিশ্লেষণ সহকারে আমরা এটা নাড়িবুড়ি বের করার চেষ্টা করব এবং এটা পোস্টমর্টম করব। আচ্ছা, সঞ্জিদা, জান্নাতুল ফেরদৌস, তারপর মুস্তফা ইয়াসমিন, সোনিয়া খাতুন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেকেই, সামাদ ভাই অ্যান্সার করেছেন, হোসেন মাওলানা পারভেজ হোসেন অ্যান্সার করেছেন, উর্মি বিশ্বাস অ্যান্সার করেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে ইংলিশ হচ্ছে না, এটা নিশ্চিত।
ফ্রান্স এটাও হচ্ছে না, এটা নিশ্চিত। তাহলে কি হবে বলেন? গ্রিকে হচ্ছে না, এটা হচ্ছে ল্যাটিন। তাহলে ল্যাটিন এই ভেটু, এই যে ভেটু, ভেটু অর্থ কি? ভেটু শব্দের অর্থ হলো আমি ইহা মানি না। ভেটু শব্দের অর্থ হচ্ছে আমি ইহা মানি না। এই হচ্ছে ভেটু। জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র যারা এই ভেটু এর মানে ভেটু পাওয়ার ভুক্ত। তাহলে আপনাদের পরীক্ষাতে এরকম আসতে পারে, এই যে ভেটু পাওয়ার কয়টি দেশের রয়েছে? ভেটু পাওয়ার রয়েছে 5টি দেশের। ঠিক আছে, 5টি দেশের ভেটু পাওয়ার রয়েছে। ঠিক আছে, যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই ভেটু পাওয়ার ভুক্ত যে 5টি দেশ, ভেটু পাওয়ার ভুক্ত যে 5টি দেশ, এরা কিন্তু আবার স্থায়ী সদস্য বা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। আচ্ছা, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তাহলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি পেলাম আমরা? 5টি রাষ্ট্রকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পেলাম যারা ভেটু পাওয়ার ভুক্ত। তাহলে এরা কারা? কোন সেই 5টি রাষ্ট্র? মনে রাখবেন, এর মধ্যে একটা হলো যুক্তরাষ্ট্র, আরেকটা হলো যুক্তরাজ্য, আরেকটা হলো ফ্রান্স, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে চায়না, হ্যাঁ, আরেকটা হচ্ছে রাশিয়া। এই যে এই হচ্ছে 5টি রাষ্ট্র। এই 5টি রাষ্ট্র হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। ঠিক আছে, নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি? 5টি। যুক্তরাষ্ট্র, ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে হলো ইউনাইটেড কিংডম, আর ফ্রান্স তো ফ্রান্স, চায়না, আর হচ্ছে রাশিয়া। এই যে রাষ্ট্রগুলো, এরা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটু পাওয়ার ভুক্ত। জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার পরে যদি কোনো বিল পাশ হতে যায়, এই 5টি সদস্য রাষ্ট্রের একটি রাষ্ট্র যদি বলে যে ভেটু, ওইটা আর নিরাপত্তা পরিষদে পাশ হবে না। ঠিক আছে, ভেটু পাওয়ার এত পরিমাণ বেশি, যার কারণে জাতিসংঘ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে তার উদ্দেশ্য হাসিল করতে পারছে না, শুধু এই ভেটু সমস্যার কারণে। এই জন্য অনেকে মত দিয়েছে জাতিসংঘের সদস্য সংখ্যা বাড়ানো হোক। কারণ এই ভেটু লিমিটেশনের কারণে অনেক রাষ্ট্র তারা হচ্ছে ভিকটিম হচ্ছে। যেমন এর মধ্যে একটা হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গারা, চীনের উইগুর নামক মুসলিম জাতি, তারপরে ফিলিস্তিনের যে ইসরায়েলিদের সাথে যে যুগের পর যুগ যুদ্ধ চলছে, এই সমস্যাগুলো সমাধান করতে পারছে না। কারণ কি? এই ভেটু প্রবলেমের কারণে। এইটার অন্যতম কারণ কি? কারণ ফিলিস্তিনের সমস্যা যখনই সমাধান করতে যায়, তখনই যুক্তরাষ্ট্র, ইউকে এবং ফ্রান্স, এই 3টা রাষ্ট্র এক হয়ে যায়, চায়না এবং রাশিয়া আরেক হয়ে যায়। ফলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। আবার মিয়ানমারে যখন গণহত্যা চালায় মিয়ানমারের জান্তা সরকার, তখন রাশিয়া এবং চায়না যে কোনো বিষয়ে মিয়ানমারের পাশে এসে দাঁড়ায় রোহিঙ্গাদের বিরুদ্ধে গিয়ে। ফলে যুক্তরাষ্ট্রেও সেখানে আইন পাশ করাতে পারে না মিয়ানমারের বিরুদ্ধে অ্যাকশন নিতে। তার মানে দেখেন, মুসলমান শক্তিকে ধ্বংস করার জন্য তারা হচ্ছে গিয়ে এক। ঠিক আছে, ছোট ছোট রাষ্ট্রগুলোর মধ্যে ঝগড়া লাগিয়ে রাখবে। তো এই হচ্ছে তাদের একটা কৌশল। তাহলে এই সেই ভেটু, যেটা হচ্ছে ল্যাটিন শব্দ। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি? বলেন, যদি বুঝতে পারেন তাহলে ডান লিখবেন, ডান লিখে দিবেন। হ্যাঁ, ডান লিখে দিবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি। আর ক্লাসটা কি শেয়ার হয়েছে? যদি ক্লাসটি শেয়ার করেন, আপনাদের জন্য গিফট আছে। আপনাদের জন্য আমি প্রতি ক্লাসে গিফট রাখি। আজকে প্রথমে আমি ঘোষণা দেইনি, আমার ক্লাসটি সর্বোচ্চ যিনি শেয়ারকারী হবে, সর্বোচ্চ শেয়ার করবে, তার জন্য হচ্ছে আমার লেখা এই সোহেলস ম্যাপ। ঠিক আছে, আমি এই সোহেলস ম্যাপটা আপনার এখানে চেক করব যে সর্বোচ্চ শেয়ারকারী কে, এটা বের করেন, তাকে আমি 2টা মানচিত্র ফ্রিতে আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এর পূর্বেও আমি 2 সেট দিয়েছি 2টা ক্লাসে। তা আজকে যেন আপনাদের আমি মনে ছিল না, এখন হঠাৎ করে মনে পড়লো আর কি।
তাইলে আমি আপনাদেরকে এই মানচিত্র দুইটা, একটা বাংলাদেশের আর একটা হচ্ছে আন্তর্জাতিক, এই দুইটা আমি কুরিয়ার করে দেব ইনশাল্লাহ। যান, যে সর্বোচ্চ সর্বোচ্চ জিনিস শেয়ার করবেন এখানে লিখে দিতে পারেন প্রয়োজনে যে ভাইয়া আমি 10টা শেয়ার করেছি, 12টা শেয়ার করেছি। ওকে, আসেন এবার দেখেন আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন কি? উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত? উরুগুয়েতে কয়েক বছর পর্যন্ত রাউন্ড চলেছিল, মানে বৈঠকের পর বৈঠক চলছিল। এর ফলে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। সেই প্রতিষ্ঠানের নাম কি? সেটা কি আইএমএফ? না, আইএমএফ প্রতিষ্ঠিত হয়েছিল ব্রেটন উড সম্মেলনের মাধ্যমে। তার মানে এটা কাটা। তাহলে কি ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, নাকি নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নাকি ওআইসি? হ্যাঁ, ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তাহলে কোনটা হবে? তাহলে ওআইসি হবে না, এটা নিশ্চিত। আর আইএমএফ হচ্ছে না। তারপর নেটো, এইটাও কিন্তু হচ্ছে না। তার মানে একটা বাকি থাকলো, একটা বাকি থাকলো। তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে ডব্লিউটিও। ডব্লিউটিও এটা হচ্ছে মানে উরুগুয়ে রাউন্ড এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ব বাণিজ্য সংস্থা। এটা কি বলেন? বিশ্ব বাণিজ্য সংস্থা। এই যে বিশ্ব বাণিজ্য সংস্থা, এটাকে বলা হয় কি? ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটাই হচ্ছে মূলত আইএমএফ। দেখেন এটা লেখা হয়েছে কিনা আপনাদের, যদি লেখা হয় বলে দেন যে ডান। ওকে, লেখা হয়েছে বা বুঝতে পেরেছেন কিনা? জি, আপনারা শেয়ার করেন, নো টেনশন। আমরা এখান থেকে বুঝে ফেলবো যে আসলে সর্বোচ্চ শেয়ারকারী কে ছিল। নো টেনশন, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। যে আমি তো বেশি করেছি, আমাকে দেখে কিনা। হ্যাঁ দেখি, আপনাকে দেখি, আমরা বের করে ফেলতে পারবো সর্বোচ্চ কে শেয়ার করেছে। ইভেন অনেকেই মানচিত্র নিয়েছে। তাইলে বলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাইলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। ঠিক আছে, 1995 সালে। তারপর এটা সদরটা কোথায়? এটা সদরটা হচ্ছে সুইজারল্যান্ড। ঠিক আছে, এই যে সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ড একটা শহর আছে জেনেভা, যাকে সম্মেলনের শহর বলা হয়। এই জেনেভাতে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ঠিক আছে, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তারপরে পরীক্ষা আসে এটা সদস্য কত। তাহলে আচ্ছা, সদস্যটাও আপনাদেরকে একটু লিখে দেই। লিখেন এর সদস্য সংখ্যা। এর সদস্য সংখ্যা হলো 164টি সদস্য। 164টি সদস্য রাষ্ট্র রয়েছে। এটাই হচ্ছে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। ম্যাপের প্রাইস কত? আচ্ছা, আপনি নক দিন আমাকে, আপনি নক দিলে আমি বলে দিব যারা নিতে চান, কিনে নিতে চান। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন সেটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও, পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও
স্থায়ী সদস্য সংখ্যা হলো কয়টি? দেখেন একটু আপনার নিবন্ধন পরীক্ষাতে আসছে, সুতরাং নিবন্ধন পরীক্ষাতে এই প্রশ্নগুলো বারবার আসে। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যদি বলা হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি, এতটুকু যদি আমি ধরি নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি, তাইলে হবে মোট কয়টি? মোট হচ্ছে 15টি। ঠিক আছে, এই 15টি হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য। তবে এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো অস্থায়ী, আবার আরেকটা হচ্ছে স্থায়ী। এই দুই ভাবে বিভক্ত। তাহলে স্থায়ী হচ্ছে 5টি আর অস্থায়ী হচ্ছে 15টি। ঠিক আছে, সরি 10টি। অস্থায়ী হচ্ছে কয়টি? 10টি। তাহলে অস্থায়ী হচ্ছে 10টি আর স্থায়ী হলো 5টি। তো এই যে অস্থায়ী রাষ্ট্রগুলো, এদের মেয়াদ কত? মনে রাখতে হবে এদের মেয়াদ হলো 2 বছর। 2 বছরের জন্য এরা নির্বাচিত হয়। বাংলাদেশ 2বার হয়েছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। আর এই যে 5টি সদস্য রাষ্ট্র, এদের মেয়াদ হচ্ছে যেহেতু স্থায়ী মানে আজীবন মেয়াদ। ঠিক আছে, এদের মেয়াদ কেমন? এদের মেয়াদ হচ্ছে আজীবন। ঠিক আছে, এদের মেয়াদ হলো আজীবন। এই সেই 5টি রাষ্ট্র, যে 5টি রাষ্ট্র হচ্ছে ইউএসএ, ইউকে, ফ্রান্স, তারপর হচ্ছে রাশিয়া, তারপরে কি বলেন এন্ড চায়না। ঠিক আছে, এন্ড চায়না। এই 5টি রাষ্ট্র যারা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এখন আপনাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই যে নিরাপত্তা পরিষদের 5টি সদস্য রাষ্ট্র, এর মধ্যে ইউরোপ থেকে কয়টি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের মধ্যে ইউরোপ থেকে কয়টি? দেখি আপনারা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, আপনারা একটু আমাকে বলবেন যে নিরাপত্তা পরিষদের যে আমরা বিষয়গুলো দেখলাম, এখানে ইউরোপ থেকে সদস্য কয়টি? তাহলে ইউএসএ এটা হচ্ছে আমেরিকার রাষ্ট্র, তার মানে হচ্ছে একটা। ইউকে, ফ্রান্স এটা ইউরোপে পড়েছে, আর রাশিয়া এটা ইউরোপে পড়েছে। তার মানে নিরাপত্তা পরিষদের 5টি সদস্য রাষ্ট্রের মধ্যে 3টি হচ্ছে ইউরোপ থেকে, আর একটি হচ্ছে আমেরিকা থেকে, আর এই যে একটি এটা হচ্ছে এশিয়া থেকে। ঠিক আছে, নিরাপত্তা পরিষদের এশিয়ার সদস্য কয়টি? তখন হবে একটি। সেই একটা কি? সেটা হচ্ছে চায়না, একমাত্র চায়না। এছাড়াও নিরাপত্তা পরিষদের অনেকেই সদস্য হতে চাচ্ছে। ঠিক আছে, যেমন ভারত চাচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য হতে, ব্রাজিল চাচ্ছে যে আমরা তো কম না, তারপর অস্ট্রেলিয়া চাচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য হতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালপ্রিট এই যে জার্মানি, তারাও নিরাপত্তা পরিষদের সদস্য হতে চাচ্ছে। নিরাপত্তা পরিষদের সদস্য হতে চাচ্ছে আমাদের বাংলাদেশ, যে বাংলাদেশকেও নিরাপত্তা পরিষদের সদস্য পদ দেয়া হোক, কারণ আমরা কি কম? ঠিক আছে, এই কারণে দেখা যাচ্ছে যে নিরাপত্তা পরিষদের আপাতত নিরাপত্তা পরিষদে কি আছে? কাউকে নেওয়া হচ্ছে না। এরা হচ্ছে নিরাপত্তা পরিষদের আকাঙ্ক্ষী, তারা চাচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে। আচ্ছা, এবার আসেন 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত? এটা আপনারা বলবেন। আন্তর্জাতিক আদালত, এখানে 2টা আদালত। এটা যে আন্তর্জাতিক আদালত, এটা আমি ইংরেজিতে কিভাবে বুঝবো? আইসিজে, মনে রাখবেন। এটা হচ্ছে আইসিজে। আইসিজে মানে কি? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটা হচ্ছে এরকম, এটা হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটাই মূলত হচ্ছে জাতিসংঘের মানে সদস্য। ঠিক আছে, জাতিসংঘের যে মূল 6টা সংস্থা, এর মধ্যে একটা। তাহলে জাতিসংঘের মূল 6টি সংস্থার মধ্যে একটা হচ্ছে আন্তর্জাতিক আদালত।
AICJ এটা সদর দপ্তর, মনে রাখবেন এটা সদর দপ্তরটা হচ্ছে হেগ। এই হেগ কোথায়? এটা হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের হেগে, নেদারল্যান্ডের হেগে আইসিজে এর সদর দপ্তর। ঠিক আছে, তাই আমার যে প্রশ্ন সেটা কোনটা হবে? 12, 14, 16, 15 কোনটা হবে বলেন? আমি একটু দেখতে চাই। সঠিকটা কারা বলতে পারেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আমাদের ঝুমা আক্তার, তারপর তানজিমা, তারপরে লগে আছি আপনাগো, তারপরে হচ্ছে মোহাম্মদ ইমরান উদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। মিলন, রাকিব তালুকদার, ওকে থ্যাংক ইউ সো মাচ। তার মানে সঠিক অ্যান্সারটা আপনারা বলে ফেলেছেন, সেটা হচ্ছে 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কয়জন? 15 জন। ঠিক আছে, এই যে 15 জন, ঠিক আছে, তাইলে মোট বিচারক, তাহলে দেখেন মোট বিচারক 15 জন। এই যে 15 জন মোট বিচারক, এই মোট 15 জন বিচারকের মেয়াদ কত পরীক্ষাতে আসে? দেখেন মেয়াদ হচ্ছে 9 বছর। ঠিক আছে, অর্থাৎ আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ কত বছর? 9 বছর। এই 15 জনের মেয়াদ হচ্ছে 9 বছর পর্যন্ত এরা বিচার কাজ পরিচালনা করবে, আর এটা লিড দিবে হলো জাতিসংঘ। ঠিক আছে, এখন পরীক্ষাতে এটা নিয়ে কিন্তু কনফিউশনে পড়ে যায়। আইসিজে আরেকটা আছে, সেটা হচ্ছে আইসিসি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধ আদালত। এখন দেখেন এই যে আইসিজে, এই যে আইসিজে আরেকটা হচ্ছে আপনার কি আইসিসি, এই দুইটা নিয়ে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়। তাহলে সমস্যাটা কি? আইসিজে মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আর আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ঠিক আছে, এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এতটুকু দেখেন লেখা হয়েছে কিনা, তারপর আমি আইসিসি নিয়ে কথা বলছি। বলেন বলেন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা এটা নিয়ে যদি কনফিউশন না থাকে, তা আমি সামনে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি সামনে চলে যাচ্ছি। দেখেন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এটাও কিন্তু আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আদালত। এই সে আন্তর্জাতিক আদালত যেটার সদর দপ্তর কিন্তু হেগে। সদর কোথায়? দ্য হেগ। এই সেই হেগ যেটা নেদারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে, আপনারা কিন্তু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। কিন্তু এই সে আইসিসি, এটা কিন্তু জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়। তাহলে জাতিসংঘের মূল সংস্থা নয়, জাতিসংঘের মূল সংস্থা নয়, আইসিসির মতো নয়। ঠিক আছে, তাইলে এটা এখানে কি হয় না, এখানে গণহত্যার বিচার করা যায় না, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে এখানে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আইসিজে একটা, আইসিসি আর একটা, এই দুইটা জিনিস এখানে আলাদা। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ওকে, পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন চলে আসি। এখানে বলা আছে জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সচিবালয়, নাকি আন্তর্জাতিক আদালত? বলেন। জাতিসংঘের প্রশাসনিক যে কাজটা, অর্থাৎ আমরা যে প্রশাসন বলি, এই প্রশাসনিক কাজটা আসলে কে করে? এটাও কিন্তু 11তম নিবন্ধন পরীক্ষাতে এসেছে। জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? এটা কি সাধারণ, না নিরাপত্তা, না জাতিসংঘের সচিবালয়, নাকি আন্তর্জাতিক আদালত? আমি একটু দেখতে চাই আপনারা এটা সঠিক অ্যান্সারটা করেন।
দেখি অ্যান্সার। রিমঝিম বৃষ্টি, অপরাধ আদালত, ওকে। সোহেল রানা, আমার নামের সাথে আপনার নামের মিল আছে অনেকটা, তাইলে কিন্তু ভুল দিয়েছেন আপনি, এটা হয়নি। সোনিয়া, নুসরাত, দিতি, তারপর হচ্ছে আমেনা আনসা, তারপর হচ্ছে শেফালি আক্তার, রিয়া রিয়া অ্যান্সার করেছেন, সাইফুল ইসলাম অ্যান্সার করেছেন, তারপরে রায়হান, বরি, সোহান, আপনারটাও সঠিক হয়েছে। না না, আপনারটা সঠিক হয়নি, অনেকে ভুল বলেছেন। সানজিদা মমতাজ ক্লিয়ার বলেছেন, ইমরান, সাইদুল ইসলাম বলেছেন খ, না হয়নি। তাইলে সাধারণ পরিষদ এটা কেমনে দেন? সাধারণ পরিষদ কিন্তু নিরাপত্তা পরিষদের প্রশাসনিক কাজ করে না, নিরাপত্তা পরিষদও না। তাহলে প্রশাসনিক কাজটা করে কে? জাতিসংঘের সচিবালয়, ঠিক আছে? সচিবালয় বা সেক্রেটারিয়েট, এটা তো হচ্ছে প্রশাসন, ঠিক আছে? এই সেক্রেটারিয়েটের যে কাজটা করে সেটা হচ্ছে এই জাতিসংঘের সচিবালয়, ঠিক আছে? যেটার প্রধান, এই সচিবালয়ের যিনি প্রধান তাকে বলা হয় মহাসচিব। মহাসচিব এই পর্যন্ত অর্থাৎ 1945 সালে তো জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে, 2025 পর্যন্ত মোট 9 জন মহাসচিব হয়েছেন। 9 জন মহাসচিব হয়েছেন, এ পর্যন্ত 9 জন মহাসচিব হয়েছেন। এই 9 জনের মধ্যে 1 নং যিনি, এটা কিন্তু পরীক্ষা আসছে, এটা হচ্ছে ট্রিক ভ্যালি 1 নং। আর এর মধ্যে 9 নং যিনি, তিনি হচ্ছেন বর্তমানে রয়েছেন, তার নাম হচ্ছে অ্যান্তনিও গুতেরেস। হ্যাঁ, অ্যান্তনিও গুতেরেস, এই সেই অ্যান্তনিও গুতেরেস, যিনি হচ্ছেন 9 নং। আর 1 নংটা কে ছিল? ট্রিক ভ্যালি। 1 নং মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি, আর 9 নং ছিলেন অ্যান্তনিও গুতেরেস। এই হচ্ছে বিষয়। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন দেখে এইটা করেন। ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি, এইটার সদর দপ্তর কোথায়? এটা আশা করি অনেকটা হয়েছে, আমার হয়েছে বলছেন, অনেকে পারবেন এটা, অনেকে আশা করি যেটা পারবেন। আমি দেখতে চাই এটার সঠিক অ্যান্সারটা কে করতে পারে। আর আজকের সর্বোচ্চ শেয়ারকারীকে সোয়েলস ম্যাপটি গিফট হিসেবে দেওয়া হবে। সোয়েলস ম্যাপ আপনাকে গিফট হিসেবে দেওয়া হবে, যিনি সর্বোচ্চ শেয়ার করবেন ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে? আমি সাথে সাথে আমাদের টেকনিক্যাল টিমকে দিয়ে দেই, কে সর্বোচ্চ শেয়ার করেছে তাকে এটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ওনারা কিন্তু এটা কুরিয়ারে পাঠিয়ে দেয়। তো এই জন্য সোয়েলস ম্যাপটি পেতে হলেও আপনাকে ক্লাসটি করতে হবে আর শেয়ার করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখানে রফিকুর রহমান, তারপর রেহানা আক্তার অ্যান্সার করেছেন, রাজিয়া সুলতানা, তুহিন অ্যান্সার করেছেন, রিয়া রিয়া অ্যান্সার করেছেন, জমানা ভুল অ্যান্সার করেছেন, জামান জুই জামান ভুল বলেছেন, তারপর হচ্ছে সব, তারপর হচ্ছে ইদ্রিস আলী, রাশেদ আলী, তারপর মাকসুদ আক্তার, শেফালি আক্তার, ওকে। তার মানে হচ্ছে এটা কোনটা হবে? জেনেভা। তাহলে জেনেভা যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। এবার আসেন পরের প্রশ্ন। 10 নং প্রশ্ন, জাতিসংঘের অঙ্গ সংস্থা 9 কোনটি? তাহলে জাতিসংঘের অঙ্গ সংস্থা মোট কিন্তু অনেক আছে, এর মধ্যে কোনটি নয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু জাতিসংঘের অঙ্গ সংস্থা। আন্তর্জাতিক রেড ক্রস নাকি বিশ্ব খাদ্য সংস্থা? বিশ্ব খাদ্য সংস্থা কিন্তু জাতিসংঘের অঙ্গ সংস্থা। আন্তর্জাতিক আদালত, অবশ্যই একটু আগে আমরা দেখিয়েছি আইসিজে, এটা কিন্তু জাতিসংঘের একটি সংস্থা। তার মানে ব্যতিক্রম যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস। এই রেড ক্রস যারা দাগাইলেন বা যারা অ্যান্সার করেছেন তাদেরটাই সঠিক হয়েছে, আপনাদেরটাই সঠিক হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের জন্য একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এটা লাইভ ক্লাস, এরকম লাইভ ক্লাস এখানে হবে ইনশাল্লাহ, আমি যতদিন আছি। তো এই লাইভ ক্লাসগুলো চলতেই থাকবে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ধরে ধরে বিশ্লেষণ করে করে এই ক্লাসগুলো, এগুলা কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি। তা আমাদের এখানে কিছু সাবেক স্টুডেন্ট আছেন,
আবার কিছু আছে নতুন স্টুডেন্ট, যারা হচ্ছে আমাদের স্টুডেন্টদের কারণে, আমাদের প্রিয় ভাই বোনদের কারণেই কিন্তু ক্লাসটা করার সুযোগ পেয়েছে। কিন্তু তারা জানে না আমরা যে এখনো ভর্তি নেই। আমরা কিন্তু কয়েকটা কোর্সে ভর্তি নেই। নিবন্ধনের জন্য ভর্তি নেই, তারপর প্রাইমারির জন্য ভর্তি নেই, তারপরে হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের জন্য আমরা ভর্তি নেই। তো যারা যারা ভর্তি আলাদা আলাদা হতে চান হতে পারেন, তবে আমার পরামর্শ হচ্ছে আমাদের এখানে একটা কম্বাইন্ড ব্যাচ আছে। আপনারা চাইলে আমাদের সাথে এই জার্নিতে কম্বাইন্ড ব্যাচে যুক্ত হতে পারেন, যেখানে প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড এই প্রত্যেকটা কোর্স আপনি এখানে করার সুযোগ পাবেন। আর এই জার্নিতে কম্বাইন্ড এই ব্যাচে আপনি যদি যুক্ত হন, যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে এখানে একবার ভর্তি হলে আপনার পূর্ববর্তী ক্লাসগুলো এবং পরবর্তী সকল ক্লাসগুলো আপনাকে রেকর্ডেড প্রদান করা হবে, আপনি এগুলো দেখতে পারবেন। আবার অনেকে দেখা যায় যে কাজ থাকে, অফিসে কাজ থাকে, ইনস্ট্যান্ট লাইভ ক্লাস করতে পারে না, তার জন্য রেকর্ড ক্লাসগুলো থাকবে, আপনি এটা যে কোনো সময় দেখার সুযোগ আছে। তারপরে প্রতিটি ব্যাচে 100+ লাইভ ক্লাস থাকবে এবং 100+ এক্সাম হবে। আমাদের কিন্তু যারা এখানে পেইড ব্যাচে আছেন তারা জানেন, তারা অবশ্যই এই পরীক্ষাগুলো দিয়েছেন। সেটা হচ্ছে একটা ক্লাস হলে তারপরে কিন্তু আমরা পরীক্ষা নিই, তাই না? একটা ক্লাসের পরেই কিন্তু আমরা পরীক্ষা নিই ওই ক্লাসটার উপরে। সুতরাং যারা ভর্তি এখনো কোথাও হয় নাই, কোথাও হন নাই এখনো, কিন্তু হতে ইচ্ছুক, ইচ্ছা করলে আমাদের সাথে আপনি যাত্রা শুরু করতে পারেন। আমরা আপনাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্স এগুলো আমরা ধরে ধরে আপনাকে পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে কম্বাইন্ড ব্যাচের কথা আমরা বলছি, এই যে কম্বাইন্ড ব্যাচ, এই কম্বাইন্ড ব্যাচের মধ্যে প্রাইমারি, নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডে আলাদা আলাদা দেখা যায় 1500, 1500, 1500, 3, 15, 4500 টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হচ্ছে। কিন্তু লাইভ চলাকালীন সময় আপনাদেরকে আমি একটা সুযোগ দিতে চাই, সেটা হচ্ছে যারা লাইভ চলাকালীন সময় ভর্তি হবে, আমরা কিন্তু আরো এরকম সুযোগ দিয়েছি। লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হবে তারা হচ্ছে এই 1450 টাকা দিয়েই ভর্তি হতে পারবেন। ঠিক আছে, 1450 টাকা দিয়ে এই নাম্বারটাতে আপনার বিকাশ এবং নগদ আছে, এই নাম্বারে আপনি চাইলে কিন্তু ভর্তি হতে পারবেন। 013104674714 467471 এই নাম্বারে আপনি বিকাশ এবং নগদে টাকা পাঠিয়ে আপনি চাইলে ভর্তি হতে পারেন আমাদের এখানে। ঠিক আছে, ওকে। আর যারা আমাদের পেইড বেসে আছেন তারা তো ওয়েলকাম। তারা কিন্তু এই যে এইভাবে লাইভ ক্লাস হচ্ছে, ওনাদের কিন্তু এইভাবে লাইভ ক্লাস না, পেইড বেসের ক্লাস কিন্তু আলাদা। আজকে পেইড বেসের ক্লাসটি আপনারা কিন্তু যারা নতুন আছেন তারা সুযোগ পেয়েছেন। ঠিক আছে, এই সুযোগটা কিন্তু আমরা সব সময় দিব না, ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হলে পরে আপনারা সেখানে যুক্ত হতে পারবেন। পেইড বেসের ক্লাস পেইড বেসে নেই কেন স্যার? আচ্ছা, এখানে সার্ভারে একটু সমস্যা হয়েছে, আমাদের কাজ চলছে, আশা করি যে 2-1 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। যারা যারা ক্লাসগুলো পাননি তারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা কমিটেড ক্লাসগুলো দেওয়ার জন্য। যদি কম্বাইন্ড বেসে, হ্যাঁ, প্রত্যেকটা আপনার অবশ্যই সেখানে প্রাইমারি, নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেডের। ঠিক আছে, এখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে জিকে, তারপর হলো ম্যাথ, এই বিষয়গুলো হচ্ছে এখানে পড়ানো হবে আপনাকে একবারে বেসিক ধরে। আচ্ছা, কতদিন পর্যন্ত এই অফার চলবে? লাইভ ক্লাস যতদিন চলবে, লাইভ ক্লাস যতদিন চলবে। আর আপনারা লাইভ ক্লাস চলাকালীন সময় শুধু অফারটা পাচ্ছেন, অন্য সময় হলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে ওই যে 4500 টাকা দিতে হচ্ছে। ঠিক আছে, লাইভ চলাকালীন সময়ে আপনারা এই সুযোগটা পাবেন। আচ্ছা, অনেকে বলছেন যে দীর্ঘ সময় হলে ক্লাসটা খুব ভালো হতো, যেহেতু আমরা পাবলিক করেছি এই জন্য সংক্ষিপ্ত করেছি। আর এটা হচ্ছে আপনাদের বোনাস ক্লাস, শিডিউল ক্লাস না, এটা বোনাস ক্লাস, এই কারণে আমাদের সংক্ষিপ্ত করা হয়েছে। ওকে,
আচ্ছা, আপনি সবচেয়ে বেশি শেয়ার করেছেন ম্যাপ পাওয়ার জন্য। ইনশাল্লাহ যদি সবচেয়ে বেশি শেয়ার করে থাকেন, এটা আমরা পরীক্ষা করে দেখব, তারপর আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। নো টেনশন। যেহেতু কথা দিয়েছি সর্বোচ্চ শেয়ারকারী যে, সে কিন্তু সোহেলস ম্যাপ পেয়ে যাবে। ঠিক আছে, ওকে।